এই চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদিন রমেশ রাত্রেবেলা হেঁটে হেঁটে নিজের ঘরের দিকে যাচ্ছিল, জঙ্গলের মধ্য দিয়ে। কিন্তু সেখানে এক ভয়ঙ্কর শব্দে তার হাত ও পায়ের তল ঠান্ডা হয়ে যায়। সে দৌড়তে চেষ্টা করে, কিন্তু কিছুতেই দৌড়তে পারছিল না। সে বুঝতে পারছিল না তার সঙ্গে কি হচ্ছে। তারপর সে হঠাৎ হাঁটতে হাঁটতে পড়ে যায়। তখনই সে সামনে তাকিয়ে দেখে তার সামনে একজন শক্তিশালী মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু রমেশ অন্ধকারে ঠিকমতো কিছু দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই সে তার মাথায় এসে আঘাত করে। তখনই রমেশের ঘুম ভেঙে যায়। সে ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। মনে মনে ভাবে, যাক বাবা, এটা একটা স্বপ্ন ছিল। কি ভয়ঙ্কর স্বপ্ন! তারপর রমেশ আবার ঘুমিয়ে যায়। পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় সে তার গার্লফ্রেন্ডকে সব ঘটনা বলে। এসব স্বপ্ন কোনো কোনো সময় চলে আসে, এতে এত ভয়ের কিছু নেই। তখনই তার মা ফোন করে। বাবু, তোমাকে কবে থেকে গ্রামে আসার জন্য বলছি, কিন্তু তোমার তো সময়ই নাই। আর দুদিন পরেই যাবো মা, ছুটির জন্য স্যারকে বলেছি। তা বেশ, ঠিক আছে, তাড়াতাড়ি ভালো হয়ে চলে এসো। দুদিন পর রমেশ বাড়ি যাওয়ার জন্য রেডি হয়, গ্রামের উদ্দেশ্যে বের হয়ে যায়। তার বাড়ি ফিরতে প্রায় রাত 8টা বেজে যায়। হেঁটে হেঁটেই যাত্রা শুরু করে। এমন সময় পৌঁছালাম যে পায়ে হেঁটেই বাড়ি যেতে হবে। মনে হচ্ছে কাল সকালে বের হলেই ভালো করতাম। তারপর তার মনে পড়ে যায় ওই জঙ্গলের ভেতর দিয়ে গেলে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবে। ওই দূরের রাস্তা থেকে তো ভালো এই জঙ্গলের রাস্তা দিয়ে শর্টকাটে যাওয়া। কিছু দূর যাওয়ার পর বেশ হাওয়া বইতে শুরু করে। রমেশ আরো তাড়াতাড়ি হাঁটতে শুরু করে, কিন্তু সে মাটির মধ্যে হঠাৎ পড়ে যায়। তারপর সে উঠে দেখে একজন তার সামনে দাঁড়িয়ে আছে। সে দেখতে বেশ শক্তিশালী, বড় বড় মোচ, ধুতি পরে, মাথায় পাগড়ি নিয়ে। এখনই তো এখানে কেউ ছিল না। ও, তুমি হঠাৎ কোথায় থেকে এসেছো? কে তুমি? তুমি কোথায় যাবে? আমি তো আমার বাড়ি যাচ্ছি, কিন্তু আপনি কোথায় যাবেন? আমি কোথাও যাই না, এখানেই থাকি। মানে আপনি কি এখানে পাহারা দেন, মালি নাকি? তুমি কি লড়াই করতে পারো? তার এমন প্রশ্ন শুনে সে থমকে যায়। সে এই কথা শুনে কি বলবে ঠিক ভেবে পাচ্ছিল না। সে ইতস্তত হয়ে বলে, লড়াই করি না, তবে ক্যারাটা শিখেছিলাম। লড়াই করবে? আপনার মতো বয়স্ক মানুষের সঙ্গে আমি কি করে লড়াই করতে পারি? এই বলে সে নিজের গন্তব্যের দিকে হাঁটতে শুরু করে। কিন্তু সে তাকে দাঁড়াতে বলে। রমেশের বারবার বারণ করা সত্ত্বেও সে জোর করতে থাকে। তারপর তার চেহারা পাল্টে যায়। সে রূপ পরিবর্তন করে। তার পুরো শরীর কেমন যেন কালো রং হয়ে যায়। মাথায় শিং, চোখগুলো কেমন যেন লাল লাল, অত্যন্ত ভয়ঙ্কর। কে তুমি, আর কেনই বা আমার সঙ্গে এসব করছো? আমার সঙ্গে লড়াই করো, যদি যেত তাহলে পুরো জীবন তোমার গোলাম থাকবো, আর যদি আমি জিতি
তো তোমার জীবন আমার। রমেশের কিছুই মনে পড়ছিল না সে কি করবে। সে পালাতে চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই পালাতে পারছিল না। তার পা যেন ভয়ে চলছেই না। শেষ পর্যন্ত এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে যায়। তার পা যেন মাটি থেকে উঠছেই না। ছেড়ে দাও আমাকে, আমি তোমার কি ক্ষতি করেছি? সে পালাতে চেষ্টা করে। যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে ময়দানে চলে এসো। এখান থেকে বাঁচার জন্য অন্য কিছু রাস্তা ব্যবস্থা করতে হবে, না হলে সে আমাকে ছাড়বে না। আমি তোমার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমার একটা শেষ ইচ্ছে আছে। যদি তুমি আমার শেষ ইচ্ছে পূরণ করে দাও, তো আমি প্রতিজ্ঞা করছি তোমার সঙ্গে লড়াই করব। কি তোমার ইচ্ছে? আমি শেষবার মায়ের সঙ্গে দেখা করতে চাই। সে আমার জন্য অপেক্ষা করে বসে আছে। মায়ের সঙ্গে দেখা করার পর তুমি যখন ডাকবে আমি তখনই চলে আসব। আর যদি তুমি না আসো, আমি তোমার সামনে প্রতিজ্ঞা করেছি আমি সত্যি আসব। কিন্তু তুমি যদি না আসো আর যদি তোমার প্রতিজ্ঞা ভাঙে, তাহলে আমি তোমার পুরো পরিবারকে শেষ করে দেব। না না, আমি অবশ্যই আসব। ঠিক আছে, 3 দিন পর মহাভৌতিক রাত। সেই দিন রাত্রে 2টোর সময় চলে এসো। আমি তোমার অপেক্ষায় বসে থাকবো। সে রমেশকে ছেড়ে দেয়। তারপর সে বাড়ির দিকে যাত্রা শুরু করে। বাড়িতে তার মা এরকম অবস্থা দেখে জিজ্ঞেস করে, রমেশ, তোমার কি হয়েছে? কেনই বা তুমি এত ঘাবড়ে গেছো? সে তার সব ঘটনা মাকে বলে। রমেশের কথা শুনে তার মা অনেক ভয় পেয়ে যায়। তুই বাপু ওখানে যাবি না। তোর যার সঙ্গে দেখা হয়েছিল সে কোনো সাধারণ আত্মা নয়, সে হলো মরিন আত্মা, অত্যন্ত ভয়ানক। আমি তোমার ভাইকে হারিয়েছি, আর তোমাকে হারানোর মতো ক্ষমতা আমার নেই। কি হয়েছিল মা ভাইয়ের সঙ্গে? তুমি যখন ছোট ছিলে তখন তোমার দাদার বয়স 15 বছর। সে খুব ভালো লড়াই করত। আশেপাশে গ্রামে কেউ ছিল না যে তাকে হারায়। আর লড়াইয়ে জেতা টাকা সবাইকে আনন্দ করে দান করত। কিন্তু একদিন তোমার দাদার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। তখন সে ওই জঙ্গলের ভেতর দিয়েই আসছিল, কিন্তু রাস্তায় মরিভূতের সঙ্গে দেখা সে তার রাস্তা আটকে দেয়। কি ব্যাপার লড়াইবীর? লড়াইয়ের নাম শুনে ভয় পেয়েছো নাকি, না নিজের জীবন বাঁচানোর জন্য ভয় করছো? সে ওই মরিভূতের পাল্লায় পড়ে চ্যালেঞ্জ স্বীকার করে নেয়। তারপর তাদের মধ্যে লড়াই শুরু হয়। মরিং আত্মাকে হারানো যে কারোর পক্ষে সম্ভব নয়। তার সঙ্গে লড়াই করা মানে মৃত্যুকে বরণ করে নেওয়া। কিন্তু অনেকক্ষণ লড়াই চলার পর শেষ পর্যন্ত রমেশের দাদা জিতে যায়। শর্ত অনুসারে এবার মরিং ভূতকে রমেশের দাদার গোলাম হয়ে থাকতে হবে। কিন্তু মরিং ভূত তাকে একটি চ্যালেঞ্জ জানালো। কিন্তু যতক্ষণ তুমি নিজের বাড়ি না পৌঁছতে পারছো ততক্ষণ আমি মুক্ত। বাড়ি যাওয়ার সময় যদি তুমি পেছন দিকে তাকাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। সে তার কথা অনুযায়ী পিছন দিকে না তাকিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু মরিং ভূত তাকে অনেক বিরক্ত করে। সে যেন পিছন দিকে তাকায়।
প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে। ঠিক তখন সে তার বাবার গলার শব্দ শুনতে পায়। দীপক, দীপক, দাঁড়াও, আমি এখানে আছি। সে তার বাবার গলা শুনতে পেয়ে শেষ পর্যন্ত ঘুরে দেখে। সে পেছনের দিকে ঘুরে দেখতে পায় তার পেছনে সেই মরিং আত্মা। এই দেখে সে ভয়ে মাথা ঘুরে পড়ে যায়। তারপর মরিং ভূত তাকে নিয়ে চলে যায় এবং তার আত্মাকে নিজের কবজায় করে নেয়। রমেশের মা কাঁদতে কাঁদতে বলে, তারপর থেকে তোমার দাতার আত্মা মরিন ভূতের কবজায় এখনো আছে, তাই আমি তোমাকে কখনোই সেখানে যেতে দেব না। মায়ের মুখে তার এই দাদার এই ঘটনা শুনে সে ভয়ে চুপ হয়ে যায়। কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। সে মনে মনে ভাবতে থাকে, দাদার আত্মা হয়তো আজও ওই ভূতের পাল্লায় পড়ে আছে। এই কথা ভেবে রমেশের মন ভেঙে যেতে থাকে। তারপর হঠাৎই তার মাথায় এক চিন্তা আসে। সে এক তান্ত্রিকের কাছে গেল এবং তাকে সব কথা বলল। তুমি যে আত্মার কথা বলছো সে কোনো সাধারণ আত্মা নয়, সে একজন মরিং আত্মা, যাকে বশ করা খুবই কঠিন। তান্ত্রিক তাকে একটি বই দেয়, যে বইয়ের ভেতরে মরিং আত্মাকে মুক্ত করার পন্থা লেখা আছে। শেষ পর্যন্ত সেই ভৌতিক রাত চলে আসে। রমেশ সেই বই পড়ে নিজের প্রতিজ্ঞা অনুযায়ী মরিং আত্মার কাছে যায়। যাক, শেষ পর্যন্ত তুমি তাহলে এসেছ। চলো এবার লড়াই শুরু করি। এসব শুনে সে অত্যন্ত ভয় পেয়ে যায়, কিন্তু সে জানতো তাকে কি করতে হবে। রাত 3টের পর যে কোনো ভূতেরই শক্তি ক্রমশ কমতে থাকে। তাকে যেমন করে হোক 3টে পর্যন্ত সময় কাটাতেই হবে। যখন তাদের মধ্যে লড়াই শুরু হলো, তখন মরিং আত্মা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। অনেকক্ষণ লড়াই চলার পর 3টে বেজে যায়। তখনই মরিং আত্মার শক্তি কমে গেল এবং রমেশ তাকে ফেলে দেয়। ফলে মরিং আত্মা শর্ত অনুযায়ী হেরে যায়। রমেশ তখন সাধু বাবার দেওয়া মালা তার গলায় পরিয়ে দেয় এবং সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং মুক্তি পেয়ে যায়। তার সঙ্গে সঙ্গে জুড়ে থাকা আত্মাগুলোও মুক্তি পেয়ে যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং বন্ধুরা পাশে থাকবেন। ধন্যবাদ।